বেঙ্গল নিউজগ্রাফের সকল দর্শকদের নমস্কার। আমি দীপান্বিতা এবং আজকে যে প্রসঙ্গে আমরা আলোচনা করব, আমরা আমাদের সঙ্গে আজকে পেয়ে গেছি বিশিষ্ট অতিথি, তিনি বিশিষ্ট একজন শিক্ষক কামাল হাসানজিকে। কিন্তু বিষয়টা কি, বিষয়টা আমরা একটুখানি জাস্ট শুরুটা করে নিই। বিষয়টা হচ্ছে যে বহু বছর পর, দীর্ঘদিন পর মুখ্যমন্ত্রী গেলেন ফুরফুরা শরীফে। কেন? সামনেই 2026-এর নির্বাচন, ইতিমধ্যেই কিন্তু রাজ্য রাজনীতিতে বিভিন্ন ইকুয়েশন শুরু হয়ে গেছে। তাহলে কি আবার সেই ভোটের ইকুয়েশনের জন্য এত বছর পর মুখ্যমন্ত্রী গেলেন? মুখ্যমন্ত্রীর পা পড়লো এই ফুরফুরা শরীফে? আমরা কথা বলবো, আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট শিক্ষক কামাল হাসান। কামাল হাসানজি, নমস্কার আপনাকে। এই যে ফুরফুরা শরীফ নিয়ে তো আমরা আলোচনা করছি, ফুরফুরা শরীফে এত বছর পর মুখ্যমন্ত্রী কেন, কি মনে হয়? সবসময় মনে করবেন যে সমাজে যখন দুর্নীতি বেড়ে যাবে তখন কিন্তু ধর্ম নিয়ে আলোচনাটা বেড়ে যায়, এবং দুর্নীতি বেড়ে গেলে সেখানে কিন্তু যে এই যে ধার্মিক লোকেদের বা ধর্মান্ধ লোকেদের আনাগোনাটা বেশি হয় বা তাদের কাছে বেশি মানুষ যেতে চায়। এখন এখানে মাননীয় মুখ্যমন্ত্রী যে কাসেম সিদ্দিকী সাহেব, যে পীরজাদা যখন পীরজাদার যে ভাঙড়ের যে যিনি আমাদের এমএলএ, তাকে যখন অ্যারেস্ট করা হয়েছিল তখন কিন্তু ওই কাসেম সিদ্দিকী পীরজাদা তিনি কিন্তু লালবাজারের সামনে গিয়ে খুব জাতা কথা বলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীকে, যেটা একেবারে পীরজাদা হয়ে ইসলাম বিরোধী কথা তিনি বলেছিলেন। এবারে হঠাৎ দেখা যাচ্ছে সে মুখ্যমন্ত্রী সেখানেই হাজির, এবং তহা সিদ্দিকীর সঙ্গে এই পীরজাদাদের এদের সম্পর্কটা নেই, ওদের 5-6টা গ্রুপ আছে। সেখানে হঠাৎ মুখ্যমন্ত্রী যাওয়ার পিছনে একটি কারণ হচ্ছে যে দীঘায় যে জগন্নাথ মন্দির উদ্বোধন হবে এই মাসে সম্ভবত, যে সুতরাং সেই জগন্নাথ মন্দির উদ্বোধন হলেই তো পশ্চিমবঙ্গের মুসলমানরা একটু অসন্তুষ্ট হয়ে যাবে যে কেন জগন্নাথ মন্দির তৈরি করছেন। কিছু আছে যারা ধর্ম থেকে নিজেদেরকে বার করতে পারেনি আর কি, মানে ধর্মের থেকে যাদের ধর্মান্ধতা বেশি আর কি, এমন ধরনের ব্যক্তিরা তো এটাই বলতে পারে। কারণ পশ্চিমবঙ্গে কি মন্দির কি মসজিদ সহাবস্থান, যেমন হিন্দু মুসলিম সহাবস্থান, মন্দির এবং মসজিদ সহাবস্থান। আর সেই জন্যই ওখানে এই ঠিক সময়ে গেলেন, রমজান মাসে গেলেন, একেবারে ইফতারি করে এলেন, তাদের মন জয় করে এলেন। কারণ এই রমজান মাসে উনি যাবার পিছনে একটি কারণ, এই রমজান মাসে কোনো মুসলমান কাউকে বাড়ি থেকে বার করে দেয় না বা কোনো কটু কথা বলেন না, আর এই সুযোগে সদ্ব্যবহার উনি করেছেন। এবং সেখানে গিয়ে এই কারণটাই গিয়েছে যে অটোমেটিক্যালি শোনা যাচ্ছে যে ওখান থেকেই বলা হয়েছে যে তাহলে কিছু দূরে, দীঘায় তো মুসলমানরা যায়, তাহলে কিছু দূরে একটা মসজিদ তৈরি করে দিন। তাহলে উনি বলতে পারবেন যে আমি মন্দির তৈরি করলাম আবার মসজিদ তৈরি করলাম, দেখো আমি সবার মুখ্যমন্ত্রী, আমি সবার অভিভাবিকা। অ্যাকচুয়ালি এটা উনি মানে প্রশাসনিক প্রধানের থেকে একটা ধর্মান্ধতার প্রতি ওনার বেশি আকর্ষণটা বেশি হয়ে গেছে আর কি, যে কিভাবে ধর্ম দিয়ে, মানে আমরা জানি মিথ্যা দুর্নীতি হিংসাকে বিরত করার নামই হচ্ছে ধর্ম, কিন্তু দেখা যাচ্ছে সমস্ত পার্টি, বেশ কিছু বিশেষ করে দুটি প্রধান পার্টির মধ্যে কিন্তু এই ধর্মান্ধতা বেশি বেড়ে গেছে এবং উগ্রতাটা বেশি বেড়ে গেছে। দেখুন আজকের কোথাও মন্দির ভাঙছে, কোথাও মসজিদ ভাঙছে। সেখানে মন্দির ভাঙলে ভগবানের কিছু যায় আসে না, আর মসজিদ ভাঙলে আল্লাহরও কিছু যায় আসে না। এখানে কি হয়, সেই রাজ্যের যে অনেক ধর্মান্ধ ব্যক্তি আছে এবং সেই রাজ্যের অনেক উগ্র ব্যক্তি আছে, সেইটা সারা বিশ্বের কাছে প্রমাণিত হয়। এবার বিষয়টা আমি আরেকটুখানি মানে এই প্রসঙ্গেই যাব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে ফুরফুরা শরীফে গেলেন, তিনি নির্দিষ্টভাবে বলছেন আমি ইফতার করি, আমি রমজান করি, আমি রোজা পালন করি, আমি ইফতার পার্টিতে যাই, আমি সবই করি। তার বেলায় সবাই প্রশ্ন করছে, অন্য কিছুর বেলায় প্রশ্ন করে না কেন? তিনি নিজেই কিন্তু বলছেন। তাহলে একজন হিন্দু হয়ে এইভাবে ইফতার করাটাও কি আপনাদের ধর্মে বাঞ্ছনীয়? দেখুন, এই যে আপনি এসেছেন, অতিথিকে এই রমজান মাসে ইফতারি দেওয়াটাই হচ্ছে কি সবচেয়ে মানে আমাদের এটাকে বলা হচ্ছে পুণ্যের কাজ, সোয়াব, পুণ্যের কাজ।
কিন্তু আপনি যদি ধর্মের ভেগধারী হয়ে মাথায় যদি একটা বেঁধে নিয়ে যদি এইরকম ভাবে দোয়া দরুদ করেন, সেটা কিন্তু খারাপ দেখায়। আপনি আপনার বাড়িতে আমাকে নিমন্ত্রণ করলেন, আমি গেলাম, আপনারা সবাই পুজো করছেন, আমিও সেখানে গিয়ে ধর্মের ভেগধারী হয়ে এরকম ভাবে গলা নাড়ছে, যাচ্ছে, আমি তো কিছুই জানি না। তাহলে বলছি, তাই না? আমি কি বলছি তার কোনো ঠিক না, আমি কাকে গাল দিচ্ছি কাকে কিছু বললেই। সুতরাং এটাই হচ্ছে অবজেকশন সংখ্যালঘুদের। আপনি আসতে পারেন, অনেকেই সেখানে আসতে পারে, কিন্তু অবজেকশন বলছেন কমল স্যার, কিন্তু এই সংখ্যালঘুরা এদের কিন্তু দুধেল গাই বলছে মুখ্যমন্ত্রী, এই সংখ্যালঘুদের ভোটেই কিন্তু তার মেন টার্গেট কিন্তু এই 33%। তাহলে যদি তাদের অবজেকশনই হয়, তারা কিন্তু এই বারংবার মুখ্যমন্ত্রীর এই বিষয়গুলোকে মেনেও নিতেন না। এবং যদি বলেন উন্নয়নের কথা, আমি সরাসরি আপনাকে জিজ্ঞাসা করবো, কারণ আপনি যেহেতু নিজেও সংখ্যালঘু সম্প্রদায় থেকে, কিন্তু আমি সংখ্যালঘু শব্দটাকে আমি নিজে মনে করি না, সবাই মানুষ। তো আমি মানুষ হিসাবে বলছি, আপনি যেহেতু মুসলিম সম্প্রদায় থেকে বিলং করেন, এই যে 11 বছরের ওপর হয়ে গেল তৃণমূল সরকার চালাচ্ছে, সত্যি কি এই সংখ্যালঘুদের জন্য কোনো উন্নয়ন করেছে? কি বলবেন এর যদি একটা হিসাব দেন? তার সহজ হিসেব আমি আপনার বলছি যে প্রথম 2011 সালেই যতজন এমএলএ ছিলেন মুসলিম এমএলএ, সম্ভবত 49, তারপরে হলো 48, এখন চলে এসছে 44। নমুনা দেখুন, নমুনা 1। আচ্ছা, নমুনা 2 হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন। 2014 সালের পরে মাদ্রাসা সার্ভিস কমিশনের কোনো নিয়োগ হয়নি, অর্থাৎ পশ্চিমবঙ্গে 614টা মাদ্রাসার নিয়োগ হয়নি, ঠিক আছে? 2 নম্বর। 3 নম্বর হচ্ছে কে, উনি সংখ্যালঘু উন্নয়ন, অধিকাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের যারা ছেলে মেয়ে, সেখানেই কিন্তু মাদ্রাসা আছে, 614টা মাদ্রাসা। সেটা বামফ্রন্টের সময় 614টা ছিল, ইনি 11 বছর এসছেন, 11 বছরে একটা মাদ্রাসা তৈরি করেননি। 3 নম্বর কারণ। তাহলে এটা বুঝবে কে? এটা আমি কাকে বোঝাবো? যে এটা কি হুমায়ুন কবিরকে কি বোঝালেন উনি, যে তুমি যতই যা করো, আমি কিন্তু সংখ্যালঘুদের টাইট দেবো, আমি তোমাকে কিন্তু এই জন্যে শোকজ করলাম। এটার দ্বারা সংখ্যালঘুদের বোঝা উচিত যে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু কোনো সময়ের জন্যে সংখ্যালঘুদের প্রকৃত অর্থে ভালোবাসছে না, ভোট বাক্সের জন্য ভালোবাসছেন। ভালোবাসার জন্য ভালোবাসা নয়, উন্নতির জন্য ভালোবাসা নয়, জাস্ট একটা ভোট বাক্সটাকে আমার ধরে রাখাটাই সবচেয়ে ভালো, সবচেয়ে হবে। এবং এটা বেশি সংখ্যালঘুদের মধ্যে আরো মমতা প্রিয়টা বেশি বেড়ে গেছে কেন? বিজেপি জুজু। কারণ এদিকে মাননীয় বলছেন, হ্যাঁ, সেগুলো তো ওপেন তিনি মুসলিমদের বিরুদ্ধে কথা বলছেন, তার ফলে এদিকে হিন্দু এক হও, এদিকে দেখা যায় মুসলিম তারাও কি ভাববে, তারাও বলছে আমরা এক হই। তো এইভাবে এটা কি পশ্চিমবঙ্গের সংস্কৃতি? কিছুদিন পরে হিন্দু মুসলিম তার কেউ কাউকে সহ্য করতে পারবে না। হিন্দু দেখছিলাম পোস্টার, হিন্দু হিন্দু ভাই ভাই। কেন হিন্দু মুসলিম ভাই? এতদিন আমরা দেখে এসেছি, আমরা দুর্গাপূজায় যাচ্ছি হিন্দু মুসলিম সবাই, ঈদেতে সবাই খেতে আসছি। তাহলে এই সংস্কৃতিটা কি এই সরকারের আমল থেকে স্টার্ট হলো? যে হিন্দু আলাদা মুসলিম আলাদা, এটাই কি স্টার্ট হলো? সুতরাং এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতির ক্ষেত্রে একটা দেউলিয়াপনা। পশ্চিমবঙ্গের যারা নতুন ছেলেমেয়ে যারা পড়াশোনা করছে, যারা যুবক যুবতী, তারার মধ্যেও তাদের মুখের ভাষাগুলো খারাপ হয়ে গেছে, তারাও হিন্দু মুসলিম অমুক তমুক এইসব কথাগুলো বলছে। তাহলে তারা পরবর্তী এই বয়সে তারা কলেজে পড়াশোনা করছে, তাদের মধ্যে মুসলিম বিদ্বেষী হিন্দু বিদ্বেষী। তাহলে তারা যখন পরবর্তীতে মধ্য বয়সে পৌঁছাবে, তাহলে তারা কি করবে? পশ্চিমবঙ্গের সংস্কৃতিরা কোথায় যাবে? তাহলে এটাকে তো শক্ত হাতে যদি দমন না করা যায়, তাহলে পশ্চিমবঙ্গ তো দিনের পর দিন কোন অবস্থায় চলে যাবে, দাঙ্গা বেঁধে যাবে। কোন দিন হঠাৎ দেখা যাচ্ছে যে অবস্থা, দাঙ্গা বেঁধে যাবে। তো এটা মাননীয় মুখ্যমন্ত্রী, জায়গায় জায়গায় ছোটখাটো ঘটনা কিন্তু ইতিমধ্যেই পশ্চিমবাংলায় ঘটছে। সেটা মুর্শিদাবাদ থেকে শুরু করে, নদিয়া থেকে শুরু করে, মেদিনীপুরের বসিরহাট, মেদিনীপুরের কিছু জায়গায়, মানে সেখানে কিন্তু অলরেডি শুরু হয়েছে। তো সেই সব নিয়েও কিন্তু প্রশাসন নির্লিপ্ত। যে যখন যাকে জোর জবরদস্তি করে বলছে তুই জয় শ্রীরাম বল বা তুই আল্লাহু আকবার বল, সঙ্গে সঙ্গে কেন তাদের গ্রেপ্তারি করা হচ্ছে না? তবে এটা আমি বললাম যে কেউ যদি আমাকে বলল জয় শ্রীরাম বল, আমি জয় শ্রীরাম বললাম, কি যায় আসে? আমি আমার জাত থেকে কি সরে গেলাম?
আবার আপনাকে যদি কেউ বললো আল্লাহু আকবার, বললো আপনি আল্লাহু আকবার বললেন, কি আছে, কি যায় আসে এতে? আর এটা নিয়ে এত বা গোলযোগী কেন, এত গোলযোগ কেন? অ্যাকচুয়ালি যে বলছে তার পিছনে আরো 50 জন এসে যাচ্ছে যে তাহলে ওকেও জয় শ্রীরাম বলাও, ওকেও আল্লাহু আকবার বলাও। এইটা আস্তে 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 কিন্তু এখন ছোট ঘা, এটা আস্তে আস্তে বড় ঘা হয়ে যাবে। তারপরে পশ্চিমবঙ্গে এটা ক্যান্সার আকারে দেখা দেবে। সমস্ত জায়গায় কিন্তু হিন্দু মুসলিম আর কেউ কারোর সঙ্গে কথা বলবে না, মুসলমান না হিন্দুদের দোকানে গিয়ে খাবে না। এই যে আমরা ইফতারি, আমরা এখন রোজা করছি, ইফতারি কিনছি, কে হিন্দু কে মুসলমান দেখছি না। আপনি আমার কাছে এসেছেন, যে বাসে এসেছেন, বাসে আপনার পাশে যে বসে আছে সে হিন্দু মুসলিম আপনি দেখছেন না, যে ড্রাইভার সে হিন্দু মুসলিম আপনি দেখছেন। এটাই পশ্চিমবঙ্গের সংস্কৃতি। কিন্তু সেই সংস্কৃতিটা আজকে নষ্ট হয়ে যাওয়ার পথে এই সরকারকে আরো উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত। সেই সঙ্গে সঙ্গে আমি বলবো এখানে শুভেন্দু অধিকারী ছাড়া আরো যারা বিজেপি শ্রদ্ধেয় মানুষ, তারা যেন সম্প্রীতির বার্তাটা যেন পশ্চিমবঙ্গে দিয়ে দেয়, না হলে কিন্তু আরো পশ্চিমবঙ্গ তলানিতে চলে যাবে। ববি হাকিম কিছুদিন আগে যেরকম দাওয়াতের কথা বলেছিলেন যে যারা ইসলামে জন্মগ্রহণ করেনি তারা তারা দুর্ভাগা, এবং হুমায়ুন কবির কেটে ভাসিয়ে দেবো ভাগীরথীর জলে, এই ধরনের মন্তব্য যেরকম দানা বাঁধছে, সেই মন্তব্যকে কেন্দ্র করেই কিন্তু আবার শুভেন্দু অধিকারীরও বক্তব্য, বা যারা কট্টর হিন্দুত্ববাদী নিয়ে কাজ করছে তাদেরও নানা রকম বক্তব্য আসছে। বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে পশ্চিমবাংলার নিরিখে আপনি বললেন। যদি সমগ্র আপনি ভারতবর্ষের নিরিখে দেখেন, বিভিন্ন জায়গায় কিন্তু কেন্দ্রীয় সরকার মানে বিজেপির অধীনে আছে, এবং সম্প্রতি দিল্লিতেও কিন্তু বিজেপি সরকার গড়ল, সেখানেও কিন্তু এই মাইনরিটি সংখ্যা বা মুসলিম সংখ্যা অনেক বেশি দিল্লিতে, এবং তারাও হায়দ্রাবাদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। তো সেই সব জায়গার পরিস্থিতি তো এই ধরনের নয়, তাহলে তফাৎটা কোথায় হচ্ছে? আপনার অবজারভেশন কি? এখন দেখুন, অন্যান্য যেমন উত্তরপ্রদেশে হচ্ছে টুকটাক হচ্ছে, মহারাষ্ট্রে হচ্ছে, গুজরাটে হচ্ছে, এসব জায়গায় টুকটাক হচ্ছে, এটা হচ্ছে। আগে কি ছিল? বাঙালি খেদাও, হ্যাঁ, আর এখন দেখা যাচ্ছে মুসলিম খেদাও বা হিন্দু খেদাও। এই যে জিনিসটা আগে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে কি, কোনো একটা রাজ্যের কেউ এসে পরীক্ষা দিতে আসলে তারা জানতো যে আমাদের পরীক্ষার্থীদের চাকরি কমে যাবে, এটাই ছিল। কিন্তু এখন চলে এসেছে সম্প্রীতির হচ্ছে কি বলাৎকার করা হচ্ছে। এখন যে ধর্মান্ধতার সংখ্যা বেড়ে যাচ্ছে, এবং ভারতের যে মানে ধর্মনিরপেক্ষ যে সংবিধান ভারতবর্ষ, সেটা আস্তে আস্তে আঘাত করা হচ্ছে, এবং সেটা হিন্দু মুসলিম সমস্ত ধর্মের মধ্যে এই ধর্মান্ধ ব্যক্তিরাই আছে। প্রথমত এদেরকে বাছাই করে বার করতে হবে। কিন্তু সেই জন্য বললাম যে পশ্চিমবঙ্গে ইদানিং কালে প্রচুর বেড়ে গেছে। শুভেন্দু অধিকারী শুরু করেছে, এদিকে ববি হাকিমও শুরু করেছে, এদিকে আমাদের হুমায়ুন কবির শুরু করেছে, আবার কালকে শুরু করে, আবার পরশুকে শুরু করে। তাহলে এরা শুরু করছে, তাহলে এদের যারা ভোট দিয়েছিল এরাও তো এইরকম পথে চলবে? তাহলে গ্রামে গঞ্জে সমস্ত জায়গাতে এই জিনিসটাই ঘটবে। তাহলে এই জিনিসটা ঘটলে শেষ অবস্থায় ক্যান্সারের পর্যায়ে পৌঁছালে তখন তার সেরে উঠবে না, তখন তো পশ্চিমবঙ্গ পুরো আগুন জ্বলে যাবে। তার আগেই মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত এটাকে শক্ত হাতে হ্যান্ডেল করা, এবং যারা এই রকম ধর্মে বিদ্বেষ ছড়াচ্ছে ধর্মের নামে, তাদেরকে উপযুক্ত অ্যারেস্ট করে উপযুক্ত শাস্তি দেওয়া। ওবিসি মামলা নিয়েও দীর্ঘদিন চলছে, এবং সুপ্রিম কোর্ট আজকে একটি শুনানিতে একটি রায় দিয়েছেন যে লিস্টগুলো সেগুলো আবার নতুন করে লিস্ট তৈরি করে জমা করতে হবে, আবার নেক্সট ডেট দিয়েছে। এই যে বিভিন্ন মামলা চলছে, একটা ওবিসির মামলা বলুন, এদিকে নিয়োগ দুর্নীতির মামলা, এদিকে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে পথে বসে আছে যারা যোগ্য শিক্ষক, তার মামলা চলছে, মানে বিভিন্ন স্ক্যাম। এই যে পশ্চিমবাংলার এই যে শিল্প নেই, দীর্ঘদিন ধরে বিজনেস সামিট হয় কিন্তু তার প্রতিফলনটা দেখা হয় না, সাবমিটটাই হয়। এই যে একটা দীর্ঘমেয়াদী যে ইউতে যা ঘটনা ঘটলো, সম্প্রতি দেখলাম শিক্ষামন্ত্রীকে, যে এই যে একটা শিক্ষা ব্যবস্থার অচল অবস্থা, সমস্ত ক্ষেত্রে শিল্প নেই, সেই অচল অবস্থা, এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার একটা আপনি যদি এই বিষয়টাকে নিয়ে কিছু একটা ব্যাখ্যা করেন, মানে পশ্চিমবাংলাকে কিভাবে একটা সুস্থ স্বাভাবিক জায়গায় ফিরিয়ে আনা যায়? দেখুন, সুস্থ স্বাভাবিক জায়গায় ফিরিয়ে আনতে গেলে একটা জিনিস, সরকারের সদিচ্ছা দরকার। এই সরকারের সেই সদিচ্ছা নেই। যে এতদিন বলে এসেছে ওবিসি মামলার জন্য আমি কারোর চাকরি দিতে পারছি না,
আবার আজকের মাননীয় কপিল সিপাল বললেন 3 মাস সময় দিতে হবে, অর্থাৎ 3 মাস বেকাররা আরো তাদের তীব্রতর হয়ে গেল তাদের বেকারত্ব। তারা এই 3 মাস কিভাবে থাকবে তারা নিজেরাই বুঝতে পারে না। বেশ একটা প্রশ্ন, আপনি বললেন যে মুখ্যমন্ত্রী টুপি পড়াচ্ছে, মানে টুপির ওপরে আরো টুপি পড়াচ্ছে, কিন্তু মাদ্রাসার জন্য এবারে যে বাজেট হলো সেই মাদ্রাসাদের জন্য কিন্তু প্রচুর টাকা এবারে অ্যালটেড করা হয়েছে, যেখানে দাঁড়িয়ে কিন্তু সেভাবে দেখতে গেলে বিশ্ববিদ্যালয় বা বিদ্যালয় যেগুলো আছে সেগুলোর জন্য বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে বিদ্যালয়গুলো আছে সেগুলোর ক্ষেত্রে সেভাবে কিছু নেই, তাদের ভাড়া শূন্য দিল। তাহলে তো ভাবছে, মানে মাইনরিটিদের জন্য তো ভাবছে, করছে। শুনুন, এটা সমস্ত পশ্চিমবঙ্গের, আমি যারা কম শিক্ষিত বা যারা অনেক বয়স্ক স্কুলে আর যায়নি, তারা এটাই ভাবলো যে এই মাদ্রাসা, আমাদের মাদ্রাসার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এত টাকা দিয়েছে। কিন্তু প্রশ্নটা যদি করা যায়, কতগুলো মাদ্রাসাতে শিক্ষক নেই আর ছাত্র সংখ্যা কমে গেছে, তাই না? আগে আপনি এইগুলো করুন, ছাত্র সংখ্যা ঠিক করুন, মাদ্রাসাগুলো শিক্ষকরা ঠিক করুন, সেগুলো ঠিক করুন। ওইখানে পয়সা দেওয়াটাই শুধু, ওই পয়সা কোথা থেকে কোথায় ব্যয় হবে কেউ বলতে পারবে না, ওটা কোথা থেকে কোথায় যাবে কেউ বলতে পারবে না। সুতরাং এটা শুধু আইওয়াশ, আর অন্য কোনো কিছু নয়। আইওয়াশ ছাড়া অন্য, আপনি দেখেছেন সারা পশ্চিমবঙ্গে জুনিয়র হাই স্কুলগুলো বন্ধ হয়ে গেছে, জুনিয়র হাই মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেছে, হ্যাঁ, মাদ্রাসা শিশু শিক্ষা বন্ধ হয়ে গেছে। সেগুলো তো সাধারণ মানুষ জানে না, যারা শিক্ষা দীক্ষার মধ্যে আছে তারা তো জানে এগুলো বন্ধ হয়ে গেছে। কিন্তু হ্যাবক ভাবে কি বলে দিল, তোমাদের মাদ্রাসার জন্য আমি এত কোটি টাকা ওখানে ইনভেস্ট করলাম, দেখো তোমাদের জন্য আমি কত কি করছি। জাস্ট আইওয়াস। এবার প্রকৃত তথ্যটা যে জানে, আমি জানি সংখ্যালঘু হিসাবে, শিক্ষক হিসাবে, আমি এটা মানুষের কাছে বলতে পারবো আপনার এই চ্যানেলের মাধ্যমে আর অন্য চ্যানেলের মাধ্যমে, কিন্তু সাধারণ প্রান্তিক মানুষরা বুঝবে কি করে? তারা জানবে না 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 তাহলে ঠিকই আছে, ভোট দাও ভোট দাও, এটাই আর কি, আর কিছু না। 2026 সামনে আসছে, কি বলবেন? মানে এখন থেকেই প্রায় 1 বছর দেরি, কিন্তু 1 বছর আগে থেকেই নানা রকম ইকুয়েশন শুরু হয়ে গেছে। মানে আপনার একটা মানে আপনি যেহেতু দীর্ঘদিন বহু ইলেকশন দেখেছেন, পশ্চিমবাংলার বাসিন্দা, কি মনে হয় 26-এ কি হতে পারে? দেখুন, ইলেকশন যাই হোক, মানুষ দেখুন, আমি কারণ ইতিমধ্যেই ভুয়ো ভোটার প্রচুর বেরিয়েছে, যেটা নিয়ে কিন্তু তৃণমূল এবং বিজেপি দুজনেই মাঠে নেমে পড়েছে, এবং এমন 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 ভোটার রয়েছে যারা বাংলাদেশেও ভোট দেয়, যারা পশ্চিমবাংলাতেও ভোট, দুটো দেশেই ভোট দিচ্ছে। তো এই যে এই পরিস্থিতি দাঁড়িয়েছে, কি মনে হয় 2026-এ? দেখুন, যে মাসেল পাওয়ারে যে ভোটটা ক্যাপচার করবে সেই জিতে যাবে, এবং সেই দিক থেকে হচ্ছে তৃণমূল এগিয়ে আছে। সুতরাং ভোট তো হয় না রাজ্যে, আপনারা নিজেই দেখেছেন। গ্রামে গেল একটা ঘরে রাত্রে গিয়ে বলে দিল যে ভোট দিতে গেলেই কিন্তু তোরা বাঁচবি না। তাহলে সাধারণ মানুষ মনে করলো আমরা বাবা বেঁচে আছি, খেটে খাই, থাক, যে পারে আসে আসুককে, আমাদের কোনো অসুবিধা নেই, 1500 টাকা 1000 টাকা করে পাচ্ছি, যদি কেউ ঝামেলায় যেতে চায় না। সুতরাং যে প্রকৃতপক্ষে যদি ভোট হয়, মানুষকে যদি স্বাধীনভাবে অনলাইনে ভোট দেওয়ার যদি প্রবণতা তৈরি করে ঘরে বসে ভোট দেবে, তাহলে কিন্তু এই সরকারের ক্ষেত্রে অনেক ভোগান্তি আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এত ব্যস্ততার মধ্যে সময় দিলেন। নমস্কার।